আমরা নবম শ্রেণীর বিষয় বিজ্ঞান বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখানে অধ্যায় 4 অর্থাৎ পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। আর এখানে আমাদের প্রথমে তো প্রয়োজনীয় উপকরণগুলো একটু ভালো করে দেখে নেন যে প্রয়োজনীয় উপকরণ, এই ক্লাসটা শুরু করার আগে আমাদের কি কি প্রয়োজনীয় উপকরণগুলো লাগবে। আমাদের এখানে দেখেন হোয়াইট বোর্ডে সুন্দর করে দেওয়া আছে। এই ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রয়োজনীয় উপকরণে শিক্ষক সহায়ক বই, যেটাকে আমরা ডিজি গাইড বলি, অনুশীলনমূলক বই, তারপরে এয়ার ফ্রেশনার বা আতর বা পারফিউমের বোতল, নরমাল পানি, গরম পানি, চায়ের কাপ, টি ব্যাগ, স্কচ টেপ ও বেলুন, মোমবাতি, ন্যাপথালিন, দেশলাই, চামচ, ল্যাবরেটরি যন্ত্রপাতি অথবা স্টেশনারি সামগ্রী ইত্যাদি। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই উপকরণগুলো সুন্দর করে সাজানো আছে এবং এগুলো যদি আমি সহজে সুন্দর করে পরিচয় করাই দেই, এই জায়গাটার মধ্যে আছে গরম পানি, এটা নরমাল পানি, এটা টি ব্যাগ, এটা আতর বা পারফিউমের বোতল, এটা দেশলাই কাঠি বা দেশলাই কাঠির পরিবর্তে লাইট ইউজ করতে পারেন। আমরা এখানে দুটো চায়ের কাপ নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি মোমবাতি, এটা হচ্ছে স্কচ টেপ, এখানে স্পুন বা যেটাকে আমরা চামচ বলি। এবারে এখানে আমরা আলপিন প্রয়োজন ছিল, আমি আলপিন পাই নাই, এজন্য এখানে সিপ টিফিন ইউজ করেছি। আর সব থেকে যে মজার ব্যাপারটা হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করার জন্য এখানে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করা হবে। এই এক্সপেরিমেন্টের জন্য আমরা এখানে এই ঊর্ধ্বপাতিত পদার্থ, যেটাকে আমরা বলি ন্যাপথালিন, সকলেই আপনারা চেনেন ন্যাপথালিনের ব্যবহার। যদি কখনো বাসা বাড়িতে দেখা যাচ্ছে দীর্ঘদিন যদি যাবত আমরা যদি কাপড় চোপড় সংরক্ষণ করতে চাই, এখানে কাপড়ের নিচে এই ন্যাপথালিনটা ব্যবহার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমার সাথে চলুন, আজকে আমরা অধ্যায় 4 অর্থাৎ পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি শুরু করার সময় দেখেন আমি এখানে লিখে দিয়েছি যে এই অধ্যায়ে আলোচ্য বিষয়সমূহ, এই অধ্যায়ে আলোচ্য বিষয়সমূহে প্রথম আছে পদার্থের তিনটি অবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন আমাদের পদার্থ নরমালি হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার, কঠিন, তরল এবং কি বায়বীয়। এই পদার্থের 3টি অবস্থা করাই দিয়ে যদি আমরা 3টি পদার্থ এখানে বিবেচনা করি, দেখেন আপনাদের আশেপাশে যদি চিন্তা করেন এই 3টি পদার্থই এখানে উপস্থিত। যেমন মনে করেন আমাদের যদি আমি এখানে চায়ের কাপের কথা চিন্তা করি, তাহলে এটা বলতে পারি এটা কঠিন অবস্থা, তাই না? এই বস্তুটা কি কঠিন। কেউ কি বলতে পারবে এটা ছাড়াও এখানে আর কঠিন বস্তু কি কি আছে? কুইকলি বলেন, যে কোনো একজন বলেন। হ্যাঁ, চেয়ার টেবিল, তারপর তো স্যার আপনার এখানে আছে মোমবাতি, তারপর আছে আপনার এখানে কি চামচ, তারপর এখানে আছে কি ন্যাপথালিন, তারপর হচ্ছে এখানে কি গ্লাস, আর এখানে হচ্ছে কেটলি, তাই না? এগুলো হচ্ছে কি বস্তু? কঠিন বস্তু। তাহলে এখন আমরা যদি কঠিন বস্তু সম্পর্কে আরেকটু ডিটেইলস পড়াশোনা করতে যাই, কঠিন বস্তু সম্পর্কে আমরা যদি বলি, কঠিন বস্তু কি হবে? ভর আছে না? এই বস্তুটার কি হবে? ভর থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। এই বস্তুটার ভর আছে। এই যে আমি বস্তুটা এখানে রাখলাম, তাহলে এই বস্তুটা কি আয়তন দখল করে আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে কঠিন বস্তুর ভর আছে, আয়তন আছে এবং এই কঠিন বস্তুর একটা আকৃতি আছে। যদি বলি কেমন, যেমন এই পারফিউমের বোতলের আকৃতিটা কেমন? একরকম হয়। স্যার এই যে গ্লাসের আকৃতিটা একরকম হয়, এখানে চায়ের কাপের আকৃতিটা একরকম হয়। দেন পরিশেষে এই যে আমি এখানে মার্কারটা ব্যবহার করতেছি, এই মার্কারের একটা কি আছে? সুনির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। তার মানে বুঝতে পারলাম আমরা পরিশেষে যে কঠিন বস্তুর ভর পাওয়া যায়, কঠিন বস্তুর কি পাওয়া যায়? আয়তন পাওয়া যায়, কঠিন বস্তুর আকার এবং কি আকৃতি পাওয়া যায়। এইগুলো আমার কঠিন বস্তু। এবার আসি আমরা তরল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? তরল নিয়ে। আমরা এখানে সবাই পরিচিত যে বিশুদ্ধ পানির অপর নাম হচ্ছে কি জীবন। অর্থাৎ এখানে আমরা তরল হিসেবে সবাই আমরা প্রকৃত অর্থে পানিটাকে চিনি, তাই না? অর্থাৎ বিশুদ্ধ পানি হতে হবে। তাহলে এখানে তরল বস্তু যদি পানি ছাড়াও, কেউ বলতে পারবেন আর কোনো উদাহরণ আছে কিনা? হ্যাঁ, অর্থাৎ সমগ্র আমরা যত রকমের তেল ইউজ করি, সয়াবিন তেল, সরিষার তেল ইউজ করি না, এটা ছাড়া হতে পারে কি মিল্ক, দুধ, হতে পারে কি আর কি হতে পারে আলকাতরা, হতে পারে মধু ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আমার কি বস্তু? তরল বস্তু। এবার আসি তরল বস্তুর ক্ষেত্রে। যদি তরল বস্তুর ক্ষেত্রে হিসেব করি, যেমন এখানে যে তরল পাত্রটার মধ্যে যে পানিটা রেখেছি, অবশ্যই এটার কি আছে? ভর আছে না নাই? অবশ্যই এটা কি আছে? ভর আছে। তাহলে তরল বস্তুর ভর আছে এবং তরল বস্তু দেখেন এই যে অংশটা এখানে রাখলাম, তার মানে এই অংশটা হচ্ছে এই তরল বস্তুর আয়তন। তার মানে তরল বস্তুর কি আছে?
এখন আকারের কথা যদি চিন্তা করতে যাই, তরল বস্তু সুনির্দিষ্ট কোনো আকার এবং আকৃতি নেই। এটা কারণ কি বলতে পারবেন? কারণ আমরা জানি পানিকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার কি করবে? ধারণ করবে। এই কারণে সুনির্দিষ্টভাবে বলতে গেলে তরল বস্তুর ক্ষেত্রে আমরা কি বলি না, আকার বা আকৃতি নাই। তাহলে তরল পদার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নাকি না বলেন? তরল পদার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই। এবার আমরা পরবর্তীতে চলে গেলাম আমরা গ্যাসীয় পদার্থে। কিসে যাব? গ্যাসীয় পদার্থে। যেমন আমরা যারা মনুষ্য সৃষ্ট জীব বা এই পৃথিবীতে যত প্রাণী আছে সবারই কি করতে হয়? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের কি আছে? প্রয়োজন আছে। অর্থাৎ আমার যেটা প্রয়োজন কারোই সেটা আবার ত্যাগ করে দিচ্ছে। যেমন আমরা বলি যে উদ্ভিদ কুল সে কি করে? কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে, আর সেটা আমরা এখন কি করতেছি? সেই আমরা অক্সিজেনটা হচ্ছে গ্রহণ করতেছি, আর ওরা হচ্ছে অক্সিজেনটা কি করে দিচ্ছে? ত্যাগ বা দান করে দিচ্ছে। তাহলে কারোর ক্ষেত্রে সেটা দান হবে, আমাদের ক্ষেত্রে সেটা হবে গ্রহণ। এটা ছাড়াও যেমন আমরা আজকে সবাই আমরা যখন এখানে খাবার দাবার খেয়ে আসছি, ওই খাবারটা রান্না করার জন্য আমার অবশ্যই তাপের প্রয়োজন হবে, হবে কি না? এই তাপটা কোথা থেকে আসে? কার্বন ডাই অক্সাইড থেকে আসে। তাহলে এই কার্বন ডাই অক্সাইডটা কি পদার্থ? গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। তারপরে বললাম অক্সিজেন। এরকম আরো কিছু মজার উদাহরণ যদি আমরা বলি, যেমন আমরা যখন সিলিন্ডার গ্যাসে রান্না করতে যাই তখন সেক্ষেত্রে কিন্তু আমরা কি মিথেন গ্যাস দিয়ে ইউজ করতে পারি, প্রোপেন গ্যাস দিয়ে ইউজ করতে পারি, তারপরে বিউটেন গ্যাস দিয়ে কি করতে পারি? ব্যবহার করতে পারি। তাহলে গ্যাসীয় পদার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে না? নাই। নাই। এখন আমার প্রিয় শিক্ষার্থীরা আপনারা খাতা কলম বের করেন। এখন আপনাদের যে কাজটা থাকবে বাসায় গিয়ে একটু ইমিডিয়েটলি লিখবেন। কঠিন পদার্থে যে তিনটা পদার্থ আমরা পড়িয়েছি, কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটা পদার্থের মধ্যে পার্থক্য লিখবেন। কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয়। কঠিন, তরল এবং বায়বীয় এই তিনটি পদার্থের মধ্যে পার্থক্য। স্যার গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো আলোচনা করা। গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো। গুড, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য। গ্যাসীয় পদার্থ বলতে আমরা যেটা বুঝি যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন। গ্যাসীয় পদার্থের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসীয় পদার্থের যে অণুগুলো অনেক দূরে দূরে থাকবে। যদি অণুগুলো কাছাকাছি যদি হতো তাহলে এটা কঠিন বস্তুতে রূপান্তরিত হয়ে যেত। তাহলে কঠিন বস্তু প্রথম যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, তার যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণুগুলো সেটা কি একদম বিস্তরণ অবস্থায় থাকবে, অর্থাৎ ছোট ছোট অবস্থায় থাকবে, অনেক দূরে থাকবে। এবং কঠিন বস্তুর অর্থাৎ গ্যাসীয় বস্তুর মধ্যে অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তিটা থাকবে অনেক কম, অনেক কম। ধরেন এখানে অনেকের হাজবেন্ড কি অনেক দূরে থাকে, তাই না? তার মানে কি আমরা মানে কি বলে এটাকে ঘন্টার পর ঘন্টা বা প্রতি মিনিটের মিনিট কথা বলতে পারি না। তার মানে তার দূরত্বটা কি হয়ে গেছে? অনেক বেশি হয়ে গেছে। তাহলে অনেক সময় আমরা বলি যে দূরত্ব যত বেশি আকর্ষণ তত কম। আর কঠিন বস্তুর ক্ষেত্রে অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে বিধায় তার আকর্ষণ শক্তি হবে কি অনেক বেশি। কার থেকে বেশি? গ্যাসীয় পদার্থের তুলনায় অনেক গুণ বেশি। এবার আসি আমরা, তাহলে আপনারা হোমওয়ার্কটা নোট করছেন তো সবাই নাকি? এবার আসেন, এই যে কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের যে পার্থক্যটা এটা কিভাবে লিখবেন, তাই না? একটু বলি দিয়ে শুনেন। সর্বপ্রথম কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের ফার্স্টে যে কন্ডিশনটা আমার ছিল যে কঠিন পদার্থের ক্ষেত্রে ভর থাকবে, আয়তন থাকবে এবং তার কি থাকবে? আকার এবং আকৃতি থাকবে। তরলে যখন যাবে সব ঠিক থাকবে, কি লিখবেন না? আকার এবং আকৃতি লিখবেন না, বলবেন যে নাই। এরপরে যখন গ্যাসীয় বস্তুতে যাবেন তখন বলবেন এটার ভর আছে আর হচ্ছে কি আয়তন আছে, এটা কি থাকবে না? অর্থাৎ তার আয়তন থাকবে, ভর থাকবে, আয়তনও থাকবে না, কিন্তু আকারও কি থাকবে না। কারণ দেখেন আমি যদি এখানে দেখেন আপনাদের উদাহরণের জন্য এই যে গ্যাসীয়, এটার মধ্যে কি একটা গ্যাসীয় বস্তু আছে, অর্থাৎ গ্যাস আছে। গ্যাসটা যদি না থাকতো বেলুনটাকে আদৌ কি ফোলানো যেত না। তার মানে এই গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে তার সুনির্দিষ্ট শুধু কি থাকবে? ভর থাকবে, তার আয়তনও থাকবে না, তার আকার আকৃতিও কি থাকবে না। তারপর যে কন্ডিশনটা লিখবেন যে কঠিন বস্তুর উদাহরণ লিখবেন, তরল পদার্থের উদাহরণ লিখবেন, তারপরে গ্যাসীয় বস্তুর আয়তন নেই কেন? গ্যাসীয় বস্তু কারণ গ্যাসীয় বস্তুটা শূন্যে অবস্থান করে, এর জন্য। এরপরে আসি আমরা এরপরে যে পরবর্তী ধাপ, তাহলে পদার্থের তিনটি অবস্থা নিয়ে আমি ধরে নিলাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি নাই বলেন? পদার্থের তিনটি অবস্থা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আপনারা কি বুঝতে পারছেন যে পদার্থের তিনটি অবস্থা কি কি অবস্থায় থাকে এবং কোন উদাহরণগুলো